আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয় তোমরা ভালো আছো। আমরা প্রতিদিনের ন্যায় আমাদের বহুল প্রত্যাশিত পূর্ব নির্ধারিত লাইভ ক্লাসে চলে আসলাম। তোমরা জানো আজকের লাইভ ক্লাস হচ্ছে কম্প্রিহেন্সিভ বোর্ড কোয়েশ্চনস, রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টারের উপর, অর্থাৎ গুণগত রসায়নের উপর, কোয়ালিটেটিভ কেমিস্ট্রির উপর আমরা আজকে একটা বিশেষ ক্লাস দেব, স্পেশাল ক্লাস দেব। এর আগেও আমি ওই চ্যাপ্টারের উপর একটা ক্লাস দিয়েছিলাম। আমরা বলেছিলাম এই দুইটা সিকিউ করলেই আমরা এই চ্যাপ্টার থেকে যেসব বোর্ড কোয়েশ্চন এসেছে এগুলো বারবারই পুনরাবৃত্তি হয়। আমরা আগে যে ক্লাসটা দিয়েছিলাম ওগুলো যদি আমরা সলভ করি বাসায় বসে, এবং আজকে আমি যে সিকিউগুলো দিয়েছিলাম ওগুলো যদি আমরা আজকে যে সিকিউটা দিব এগুলো যদি আমরা বেশি বেশি প্র্যাকটিস করি, ইনশাল্লাহ আমরা ভালো আনসার করতে পারবো বলে আমরা আশা করতেছি। তোমরা জানো আজকের চ্যাপ্টার হচ্ছে গুণগত রসায়ন। এই চ্যাপ্টার থেকে প্রতিবারই বোর্ড পরীক্ষা বলতে ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, সবগুলো বোর্ডে দুইটা কোয়েশ্চন হয়। এই দুইটা কোয়েশ্চন তোমরা অবশ্যই জানো। সৃজনশীল ক খ গ গ, প্রথম ক প্রশ্ন হচ্ছে একের আনসার, ক হচ্ছে অনুধাবন, দুইয়ের আনসার, গ হলো প্রয়োগ, তিনের আনসার, গ হলো যে উচ্চতর দক্ষতা, এটা 4 নাম্বারের অ্যান্সার করতে হয়। টোটাল একটি কোয়েশ্চন 10, এখান থেকে দুইটা কোয়েশ্চন আছে, 10 × 20। আমরা যদি এই চ্যাপ্টার থেকে খুব গুরুত্ব সহকারে প্রিপারেশন নিই, আমরা নিঃসন্দেহে ভালো ফলাফল করতে পারবো। আমরা যদি 50 মার্কসে টোটালি 50-এর অ্যান্সার করে আসতে পারি, নিঃসন্দেহে আমরা খুব ভালো একটা মার্কস পাবো। আর ভালো একটা মার্কস পেলে আমরা সিকিউতে আমরা সৃজনশীল অংশে যদি আমরা খুব ভালো একটা মার্কস পাই, এমসিকিউতেও ইনশাআল্লাহ আমরা 25-এ ভালো একটা মার্কস উঠাইতে পারবো। ব্যবহারিক এটা আছেই, তাহলে সবগুলো যোগ করে আমরা একটা A+ বা 90+ মার্কস আমরা টার্গেট দিয়ে আমরা পড়াশোনা করতে পারি। আসলে তোমাদের ভয়ের কোনো কারণ নেই। আমি বলবো যারা রেগুলার পড়াশোনা করে, যারা রেগুলার প্ল্যান ওয়াইজ পড়ার টেবিলে বসে একটা প্ল্যান ওয়াইজ চ্যাপ্টার শেষ করে বিভিন্ন মডেল টেস্ট দিবে, বিভিন্ন বোর্ড কোয়েশ্চনগুলো নিজেরা শিখে লিখার প্র্যাকটিস করবে, কোনো বোর্ড ত্রুটি দেখা গেলে এগুলো কারেকশন করবে, তারা নিঃসন্দেহে উইথ কনফিডেন্ট ভালো রেজাল্ট করবে। তাদের কনফিডেন্স লেভেল অবশ্যই গ্রো হবে, তারা ভালো রেজাল্ট করবে। তোমরা জানো এটা কেরিয়ারের পূর্বশর্ত হচ্ছে একটা ভালো রেজাল্ট, একটা ভালো জায়গায় পরীক্ষা দেওয়ার, প্রতিযোগিতামূলক পরীক্ষা যেসব জায়গায় হয় সেখানকার একটা পূর্বশর্ত হচ্ছে যে পরীক্ষা দেওয়ার পূর্বশর্ত হচ্ছে যে একটা ভালো রেজাল্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ভালো রেজাল্ট করতে না পারি আমরা কখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমি তোমাদেরকে বলবো এখনো সময় আছে, এখনো যদি আমরা একটা টার্গেট ওয়াইজ একটা ভালো ফলাফল করতে পারি, টার্গেট ওয়াইজ পড়াশোনার মাধ্যমে আমরা ভালো ফলাফল করতে পারি, আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। আসলে পরীক্ষার সময় টেনশন না করে, পরীক্ষার সময় নষ্ট না করে, অযথা টেনশনে না পড়ে এখন থেকে ভালো পড়াশোনা করলে নিঃসন্দেহে আমরা ভালো রেজাল্ট করবো, এটাই আমাদের প্রত্যাশা। জয়েন করে সবাই। সাইয়েদা নাদিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। বুশরা, হ্যালো স্যার, হাউ আর ইউ? আমি ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছো? সুসানা জাহান, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। সবাই জয়েন করো এবং শেয়ার করো। শাহানুর ইসলাম শাহেদ ইজ ওয়াচিং মাই ক্লাস। থ্যাংক ইউ এভরিবডি। সবাই জয়েন করো এবং শেয়ার করো। আমরা আজকে খুব মনোযোগ সহকারে আমরা ক্লাস করব। আজকে ক্লাসটা করলে তোমরা বোর্ড পরীক্ষাতে 10 মার্কস পাওয়ার একটা প্রবাবিলিটি সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। আমাদের টার্গেট থাকবে আমাদের
আমাদের টার্গেট থাকবে আমরা যাতে একটা ভালো ফলাফল করতে পারি। জিওল হক গুড্ডু আমার প্রিয় বন্ধু, চকরিয়া সরকারি কলেজের শিক্ষক। হ্যাঁ দোস্ত, অনেক সালাম এবং অনেক দোয়া, অনেক অনেক দোয়া কামনা করতেছি। আমার দোয়া প্রত্যাশা করতেছি। আমার সেই প্রিয় বন্ধু, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন্ধু, অধ্যাপক জিওল হক গুড্ডু, চকরিয়া সরকারি কলেজ। সুমাইয়া শিমু জয়েন করেছো, ভেরি গুড। সবাই জয়েন করো এবং শেয়ার করো। সবাই লাস্ট পর্যন্ত ক্লাস করবে। শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো, যাতে 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 সবাই প্রত্যন্ত অঞ্চল থেকে ক্লাসগুলা দেখতে পারে, সবার উপকারে আসে। তাহলে আমরা আমাদের নির্ধারিত টপিকসে ক্লাসে চলে যাচ্ছি, সৃজনশীল আমরা চলে যাচ্ছি। গুণগত রসায়ন, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। প্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টার থেকে আমি এর আগেও একটা কম্প্রিহেন্সিভ বোর্ড কোয়েশ্চন করিয়েছিলাম। এটা এখন দ্বিতীয়টা। এটা করলে তোমরা অনুরূপ কোয়েশ্চন বোর্ড পরীক্ষাতে পেতে পারো। আমরা উদ্দীপকটা একটু সবাই দেখি। সবাই লিখো, এই মৌলটি একাধিক জারণ অবস্থা প্রদর্শন করে। সবাই লিখে নাও, এই মৌলটি একাধিক জারণ অবস্থা প্রদর্শন। একটা মৌল, যে মৌলটি একাধিক জারণ অবস্থা বা অক্সিডেশন নাম্বার প্রদর্শন করে, এই মৌল দ্বারা গঠিত দুটি ভিন্ন যৌগে A2+ এবং A3+ আয়ন থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই A2+ এবং A3+ আয়ন থাকে। A2+ বলতে আমরা অবশ্যই বুঝি এই মৌলটি তার বাহিরের কক্ষপথ থেকে দুইটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন বা ধনাত্মক আয়নে পরিণত হয়। আবার এই মৌলটি তার বাহিরের কক্ষপথ থেকে তিনটি ইলেকট্রন ত্যাগ করে A3+ বা ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়। আমাদেরকে প্রশ্ন বুঝতে হবে। সৃজনশীল প্রশ্নের একটা বড় ব্যাপার হচ্ছে আমাকে প্রশ্নটা বুঝতে হবে সঠিকভাবে। প্রশ্ন বুঝলে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। আমরা যদি প্রশ্ন বুঝতে না পারি, আমাদের অ্যান্সার করতে আমাদের প্রবলেম ফেস করতে হবে। কেমন? যৌগ দুটি আলাদাভাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে যথাক্রমে সবুজ ও লালচে সবুজ ও লালচে বাদামি বর্ণের অদক্ষের সৃষ্টি করে। বাদামি বর্ণের অদক্ষের সৃষ্টি করে। ক নম্বর কোয়েশ্চন,
এই মৌলটি শনাক্ত করো। মৌলটি শনাক্ত করো এবং উত্তরের সম্পর্কে যুক্তি দাও। উত্তরের যুক্তি দাও। আমাদের প্রথম কোশ্চেনটা, প্রথম সৃজনশীলের প্রথম প্রশ্নটা হচ্ছে যে মূল প্রশ্নটা হচ্ছে যে এ মৌলটি শনাক্ত করো, ডিটেকশন অফ এ এলিমেন্ট, এবং গিভ ইউর ওপিনিয়ন ইন ফেভার অফ ইউর কোয়েশ্চন। মৌলটির সর্বশেষ কক্ষপথে খ, মৌলটি কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। হচ্ছে মৌলটির সর্বশেষ কক্ষপথে, মৌলটি কক্ষপথ থেকে দ্বিতীয় ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন তাপান্তর হলে ইলেকট্রন তাপান্তর হলে বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক ও শক্তি নির্ণয় করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই উদ্দীপক থেকে আমরা 3টা বোর্ড কোশ্চেন অথবা 3টা আমরা প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের আমরা অ্যান্সার করব। আসলে আমরা একটু বুঝে বুঝে করলে এগুলো অনেক সহজ প্রশ্ন এবং প্রশ্নগুলোর উত্তরগুলো অনেক সহজতর। বলা হচ্ছে এই মৌলটি একাধিক জারণ অবস্থা প্রদর্শন করে, একাধিক জারণ অবস্থা প্রদর্শন করে। কেমন? এই মৌল দ্বারা গঠিত দুটি ভিন্ন যৌগে A2+ এবং A3+ আয়ন থাকে। যৌগ দুটি আলাদাভাবে কার সাথে বিক্রিয়া করবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, যথাক্রমে সবুজ ও লালচে বাদামি। এই যে মেইন কি পয়েন্ট, এই যে সবুজ ও লালচে বাদামি, বাদামি বর্ণের পদক্ষেপ সৃষ্টি করে। বাদামি বর্ণের পদক্ষেপ প্রথম আমরা জানি পদক্ষেপ, আমরা অবশ্যই জানি বাই সিইং প্রিসিপিটেশন পদক্ষেপ দেখলেই আমরা খুশি হয়ে যাই। এই কারণে যে পদক্ষেপ করলে কি হয়, একটা যৌগ বা একটা আয়ন, একটা ক্যাটায়ন অথবা একটা অ্যানায়ন কি হয়, শনাক্ত হয়, ডিটেকশন হয়, নির্ণীত হয়, পদক্ষেপ সৃষ্টি হয়। এই মৌলটি শনাক্ত করো এবং উত্তরের সপক্ষে যুক্তি দাও। আসলে কোশ্চেনটা অনেক সহজতর, কারণ এখানে বলে দিছে কার সাথে বিক্রিয়া করবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই মৌলটি হলো যে আয়রন। এই মৌলটি যেহেতু একাধিক, আমরা যদি এটাকে আয়রন ধরি আমরা কি বলবো? Fe2+, Fe3+, আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করবে। আমরা জানি অবশ্যই সবুজ পদক্ষেপ এবং লালচে বাদামি পদক্ষেপ সৃষ্টি করবে। আমরা কোন প্রশ্ন উত্তরটা করতেছি, আমি প্রশ্নটার প্রতি একটু মুছে দিচ্ছি, সবাই লিখে নাও।
এই মৌলটি হলো আয়রন, এই মৌলটি হলো যেটা আমরা ফেরাস হিসেবে জানি। এটা অবস্থান্তর মৌল হওয়ায় আমরা জানি আয়রন অবস্থান্তর মৌল। তাই এটি আমরা অবশ্যই কি জানি, অবস্থান্তর মৌলসমূহ ট্রানজিশনাল এলিমেন্টস গুলো পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার শো করে। তাই মৌলটি বা এটি পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। এটি বিভিন্ন যৌগে প্রশ্নে বলে দিয়েছিল A2+ এবং A3+। আমরা এখান থেকে মুখস্থ না করে কি বলবো, Fe2+ এবং Fe3+ আয়ন সৃষ্টি করে। বিভিন্ন যৌগে 2+ এবং Fe3+ আয়ন সৃষ্টি করে, কেমন সৃষ্টি করে। এবং কার সাথে বিক্রিয়ার কথা বললো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এটি Fe2+, হ্যাঁ, কার সাথে বিক্রিয়া করবে, উদ্দীপকের প্রথম যৌগ Fe2+, অর্থাৎ এটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সবুজ বর্ণের ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন, সবুজ বর্ণের সবুজ বর্ণের Fe2SO2 ফেরাস হাইড্রোক্সাইড উৎপন্ন করে, ফেরাস হাইড্রোক্সাইড উৎপন্ন করে। আমরা কি লিখতে পারি, Fe2+ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমরা অবশ্যই জানি এটা যদি দুটা আয়ন বিযুক্ত হয় 4+ হবে, আর এটি কি হবে OH-, কেমন। তো এই শিক্ষাতে আমরা সবাই জানি, তাহলে অবশ্যই এই Fe2+ কার সাথে রিঅ্যাকশন করবে, Fe2+ এই OH- এর সাথে রিঅ্যাকশন, তখন কি উৎপন্ন করবে, তখন কি রিঅ্যাকশন করবে, FeOH2 এর পদক্ষেপ করবে, কি পদক্ষেপ করবে, সবুজ পদক্ষেপ করবে, সবুজ পদক্ষেপ করবে প্লাস অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা মুখস্থ না করে বুঝে বুঝে পড়লে আমরা খুব সহজে আমরা এই প্রশ্নের উত্তর পারতে পারি। পুনরায় উদ্দীপকের দ্বিতীয় যৌগকে Fe3+, পুনরায় কার সাথে রিঅ্যাকশন করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করবে। আমরা একইভাবে আমরা কাজটা করতে পারি। আবার উদ্দীপকের দ্বিতীয় যৌগ Fe3+, এটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লালচে বাদামি বর্ণের
লাসে বাদামি বর্ণে ফেরিক হাইড্রোক্সাইড FeOH উৎপন্ন উৎপন্ন করে যা আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখাতে পারি Fe3 প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজক ক্ষেত্রে এটাকেও আমরা দেখাতে পারি একটু কি হয় NH4 মাইনাস হবে বিয়োজক ক্ষেত্রে এটাও আমরা মুখস্থ না করে কাজ করতে পারি। এখানে আমরা Fe3 প্লাস নিশ্চয় কার সাথে রিঅ্যাকশন করবে কি উৎপন্ন করবে তাহলে কি উৎপন্ন করবে ফেরিক হাইড্রোক্সাইড FeOH3 এর লাসে বাদামি বর্ণকে পড়বে প্লাস NH4 অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করবে। প্রিয় শিক্ষার্থী এই যে কালার দেখে এই কালার লালচে বাদামি এবং সবুজ পদক্ষেপ দেখে আমরা নিশ্চিত হতে পারবো মৌলটি আয়রন। অতএব Fe এর যৌগসমূহের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন পদক্ষেপের বর্ণ দেখে আমরা যৌগটি বা মৌলটি আমরা নিশ্চিত হতে পারি। আমরা এখন দ্বিতীয় প্রশ্নে চলে যাব। দ্বিতীয় প্রশ্নটা আমরা দেখব। দ্বিতীয় প্রশ্নে কি বলেছিল মৌলটির সর্বশেষ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। মৌলটির সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা দেখতে চাচ্ছি। তো মৌলটিকে আয়রন, আমরা জানি আয়রনের পারমাণবিক সংখ্যা কত 26। আমরা সেটা দেখাবো। সবাই লিখে নাও প্রিয় শিক্ষার্থী, সবাই লিখে নাও। আমরা মুছে দিব, সবাই লিখে নাও। তোমরা না বুঝে থাকলে অবশ্যই কোয়েশ্চেন করো। ইমরান আমিন ওয়ালাইকুম আসসালাম। আহমদ নোহান ইজ ওয়াচিং ওয়ালাইকুম আসসালাম। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করো, ইনশাআল্লাহ সবাই খুব ভালো করবে। শিমুল গসিপ হেড ইজ ওয়াচিং মাই ক্লাস। আমার স্টুডেন্ট সুমাইয়া আফরিন, কেমন আছো সুমাইয়া আফরিন? মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করো। আজকে ক্লাসটা বুঝে করলে তোমাদেরকে আর মুখস্থ করতে হবে না। আমরা চাই মুখস্থ বিদ্যাকে পরিহার করে কিভাবে খুব ভালোভাবে পড়াশোনা করে নিজেকে একটা অবস্থানে পৌঁছাতে পারবো। এই যে দেখো, এই যে যারা উদ্দীপক বুঝতে পারবে তারা মুখস্থ না করে এইসব কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিতে পারবে। আমরা চাই আমরা বুঝে পড়বো। আমরা মুখস্থ বিদ্যাকে পরিহার করে আমরা বুঝে পড়াশোনাটার উপর খুবই গুরুত্ব দিব। আমরা সবাই খুব মনোযোগ দাও। সবাই শেষ পর্যন্ত করো। একটু পড়াশোনা করো। একটু পড়াশোনা তোমার জীবনকে পরিবর্তন করে দিবে। অ্যাকচুয়ালি তোমাদের আব্বু আম্মু, তোমাদের অভিভাবকরা চাচ্ছে তোমরা খুব ভালো পড়াশোনা করো। এদিকে নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ, এদিকে দেখতে পাচ্ছ, এদিকে। হ্যাঁ। সবাই ভালোভাবে ক্লাস করো। প্রিয় শিক্ষার্থী, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এর পরবর্তী প্রশ্ন হলো যে সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে। এরকম অনেকগুলো কোয়েশ্চন হয়, আমরা একটা পারলে ইনশাআল্লাহ আমরা সবগুলো পারবো। খ নং প্রশ্নের উত্তর। খ নং প্রশ্নের উত্তর।
সবাই Fe এর ইলেকট্রন বিন্যাসটা করে ফেলো, ইলেকট্রন বিন্যাস। Fe ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করব? আমরা লিখব 1s2 2s2 1s2 2s2 2p6, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ। তারপর কি লিখব? 3s2 3p6 3s2 3p6 3s2 3p6 3d6 3s2 3p6 3d6 4s2 এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এটা চতুর্থ কক্ষপথ। কেমন? তাহলে আমরা কি বলতে পারি? ইলেকট্রন বিন্যাস হতে বোঝা যায় সর্বশেষ মৌলটি, সর্বশেষ কক্ষপথ চতুর্থ কক্ষপথ, এটাকে বলবো আমরা সর্বশেষ কক্ষপথ। তাহলে সর্বশেষ কক্ষপথ কোনটা? চতুর্থ কক্ষপথ। এটা হচ্ছে, সুতরাং সর্বশেষ কক্ষপথ হচ্ছে চতুর্থ কক্ষপথ। কেমন? তাহলে চতুর্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন সেটা আমরা ডিটারমাইন করবো। কেমন? অনেক সহজ, এগুলো তোমরা অতীতেও করেছো, আমরা একটু প্র্যাকটিস করে নিচ্ছি। আসলে সবাই খুব মনোযোগ সহকারে কাজটা করো। আমরা কি লিখবো? প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে লিখবো আমরা n, তারপর লিখবো আমরা l, তারপর লিখবো আমরা m, তারপর লিখবো আমরা অরবিটাল সংখ্যা 2l+1, এটা হচ্ছে অরবিটাল নাম্বার, অরবিটাল সংখ্যা। তারপর হবে 2 × 2l+1, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু বুঝে বুঝে করলে আমরা পারি। আমরা n মানে আমরা কি জানি? সবাই আমরা n জানি, অবশ্যই জানি আমরা প্রধান কক্ষপথ। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই জানি n মানে কি? প্রধান কক্ষপথ বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আমরা জানি। একে আমরা কি লিখতে পারি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এরকে আমরা কি লিখতে পারি? আমরা অবশ্যই সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা আমরা এটাকে এজিমিউটাল কোয়ান্টাম নাম্বার আমরা লিখতে পারি। এটাকে আমরা কি লিখতে পারি? সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা লিখতে পারি। আমরা m কে সবাই জানো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার আমরা লিখতে পারি। আমরা অরবিটাল সংখ্যাকে আমরা কি জানি? 2l+1, এবং ইলেকট্রন সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? 2 × 2l+1। যারা একটু বুদ্ধিমান স্টুডেন্ট, একটু বুদ্ধিমতী স্টুডেন্ট, অনলি একটা 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কাকে? আমরা যদি অরবিটাল সংখ্যাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করি, আমরা কি পেতে পারি? আমরা ইলেকট্রন সংখ্যা পেতে পারি। তাহলে আমি কথাটা আবার একটু বলতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝে নাও। আমরা যদি এই যে অরবিটাল সংখ্যাকে আমরা 2 দ্বারা যদি মাল্টিপ্লাই করি, আমরা অরবিটাল সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা খুব সহজে আমরা ইলেকট্রন সংখ্যা পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, এগুলো অনেক সহজ, তোমরা পারো। যেহেতু চতুর্থ কক্ষপথ, সেটা আমরা n এর মান কত লিখবো? আমরা n এর মান 4 লিখবো। সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান আমরা কত লিখবো? আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান লিখবো। আমরা এটাতে লিখবো 0, এটা লিখবো 0 1 2 3 4 1 0 লিখবো, এটা লিখবো 1 লিখবো, এটা 2 লিখবো, এটা কত লিখবো? আমরা 3 লিখবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো, তোমরা প্রশ্ন করতে পারো কেন জিনিসটা জানলে তোমাদের কষ্ট কমে যাবে। এই সূত্রটা তোমাদের জানা উচিত। আমরা অবশ্যই জানি l এর মান কার মানের উপর নির্ভর করে? l এর মান n এর মানের উপর নির্ভর করে। l এর মান নির্ণয় করার সূত্র কি? 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে n এর মান 4 বসিয়ে দিতে পারি, এই যে n এর মান যদি 4 বসাই, তাহলে কত হবে? ইকুয়াল টু 0 থেকে কত? 4-1 পর্যন্ত। কেমন? কত হবে? 0 থেকে কত হবে? 3। তার মানে আমরা কত লিখবো? 0 1 2 3। এই যে আমরা সেই মানগুলো লিখলাম। প্রিয় শিক্ষার্থী, বুঝে বুঝে পড়ার মধ্যে অবশ্যই আনন্দ আছে। এখন
আমরা m এর মান কত লিখবো? যখন শূন্য আমরা m এর মান লিখবো আমরা শূন্য, যখন 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 1 আমরা মান লিখবো কত? -1 0 +1। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রশ্ন করতে পারো কেন, তোমরা প্রশ্ন করতে পারো। আসলে সে কেন জিনিসটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি। ভালো ফলাফলের জন্য বেসিক ক্লিয়ার করতে হবে। বেসিক ক্লিয়ার না হলে ওই পড়াশোনার কোনো ভ্যালু নেই। যে শিক্ষার্থী, যে শিক্ষক বেসিক জিনিসকে গুরুত্ব অবশ্যই দিবে, তারাই ভালো করবে। আমরা অবশ্যই বেসিক জিনিসটাকে বুঝে বুঝে করবো। বেসিক জিনিস যখন বুঝে বুঝে করবো, আমরা সেগুলো বলবো না, সেগুলো ইনশাআল্লাহ আমরা খুব সহজেই বোর্ড পরীক্ষাতে, আমরা যে কোনো পরীক্ষাতে আমরা উত্তর করে আসতে পারবো। এখানে আমরা কেন -1 0 1 আমরা জানি m এর মান কার উপর নির্ভর করে? m এর মান l এর মানের উপর নির্ভর করে। এবং সেটা কত? -l থেকে 0 সহ প্লাস l। তাহলে প্রিয় শিক্ষার্থী, যখন 1 ছিল তাহলে -1 থেকে 0 + 1, আমরা বুঝতে পারি যেহেতু -l থেকে 0 সহ প্লাস l। প্রিয় শিক্ষার্থী, 2 হলে তোমরাই বলতে পারবে। দেখি 2 হলে কত হবে? তোমরা ইনবক্স করো 2 হলে কত হবে? তোমরা ইনবক্স করো। 2 হলে, এখানে 2 হলে আমি বলবো না, তোমরাই বলো। 2 হলে কমেন্ট করো, 2 হলে কত হলে তোমরা কমেন্ট করো। যে পারবে তার নাম আমি ডিক্লেয়ার করব। n এর মান 2 হলে কত হবে? এই যে l এর মান যদি 1 আমি ডিটারমাইন করেছি, 2 হলে কত হবে? 3 হলে কত হবে? তোমরাই করো, কমেন্টে বলে দাও, দ্রুত বলে দাও। যদি l এর মান 2 হয় তাহলে m এর মান এখানে কত হবে? যদি l এর মান 3 হয় m এর মান কত হবে? সেটা একটু ভেরি গুড। বুশরা ইসলাম লিখেছে -2 -1 0 +1 +2। ভেরি গুড বুশরা ইসলাম, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এখন 3 হলে কত বলে দাও? 3 হলে কত হবে বলে দাও। কমেন্ট করো। কত হবে? বলো দেখি, বলো। সবাই কমেন্ট করো। নিশ্চয়ই তোমরা পারবে। আমরা আগেই বলেছিলাম m এর মান -l থেকে 0 সহ প্লাস l। বুশরা ইসলাম লিখেছে -3 -2। সূচনা জাহানও লিখেছে মাশাআল্লাহ সবাই লিখেছে। যেহেতু বুশরাও লিখেছে একই ভ্যালু -3 -2 -1 0 +1 +2 +3। সূচনা জাহানও লিখেছে -3 -2 -1 0 +1 +2 +3। তার মানে অবশ্যই কারেক্ট। আমার প্রিয় শিক্ষার্থীগুলো অবশ্যই অ্যাটেনটিভ, অবশ্যই অনেক ভালো। আমি তোমাদের মানগুলো লিখতেছি। তাহলে আমরা এখানে কত লিখবো? আমরা এখানে লিখবো -2 -1 0 +1 +2। এখানে লিখবো যে -3 -2 -1 0 +1 +2 +3। এবং আরো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে অরবিটাল সংখ্যা ডিটারমাইন করতে পারি। আমরা এই ফর্মুলাতে যদি মান পুট করি, এটা কত হবে? এটা হবে 1। এটা কত হবে? এটা হবে 3। এটা কত হবে? এটা হবে 5। এটা হবে কত? 7। না, আমরা টোটাল টোটালটা আমরা কত লিখতে পারবো? টোটাল আমরা লিখবো 16টি। এখানে আমরা কত লিখতে পারবো? নিশ্চয় 2 দ্বারা আমরা মাল্টিপ্লাই করে দিব। 2, এটা হবে 3 2 6, এটা হবে 5 × 2 10, এটা হবে 7 × 2 14। টোটাল হবে 32টি ইলেকট্রন। তাহলে অবশ্যই এই মৌলটির সর্বশেষ কক্ষপথে সর্বোচ্চ 32টি 32 ইলেকট্রন থাকবে। এটা সব সময় বোর্ড পরীক্ষাতে আসে। তো শিক্ষার্থী, আমরা জানি n এর বিভিন্ন মান দিয়ে আমরা এটা ডিটারমাইন করতে পারি। আসলে চলো আমরা মুখস্থ বিদ্যাকে পরিহার করি। আমরা বুঝে পড়াশোনা করি, দেখবে পড়াশোনা তোমার কাছে ভালো লাগবে। পড়াশোনা অত্যন্ত ভালো একটা জিনিস। পড়াশোনা শিখতে একটু কষ্ট হলেও, শিক্ষার ফল তেতো হলেও, এটার ফল কিন্তু বড়ই মিষ্টি। একটু সময়ের জন্য অপেক্ষা করতে হয়।
তাহলে আমরা উত্তর কি লিখবো? উত্তর আমরা কি লিখবো? কয়টি? 32টা। আমরা উত্তর কি বলবো? উত্তর চতুর্থ কক্ষপথে 32টি ইলেকট্রন আছে বা থাকবে। প্রিয় শিক্ষার্থী, সবাই লিখে নাও। আমরা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আমরা গ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা বলবো, আমরা খুব মনোযোগ সহকারে আসলে আমাদের ক্লাস করা উচিত। তোমরা জানো আমরা সারাদিন বিভিন্ন কাজকর্মের মাধ্যমে, কাজকর্মের মধ্য দিয়ে আমরা সময় কাটাই। অনেক সারাদিন অনেক কাজ করে, অনেক পরিশ্রম করেও আমরা তোমাদের দিকে দৃষ্টি দিয়ে, তোমাদের দিকে তাকিয়ে আমরা দায়িত্ববোধ থেকে, বিবেকবোধ থেকে আমরা লাইভ ক্লাসে আসি। আমরা এই জন্যই আসি, আমার প্রিয় শিক্ষার্থীগুলা ভালো ফলাফল করো। তোমাদের ভালো ফলাফলই আমাদের অনুপ্রেরণা, তোমাদের ভালো ফলাফলই আমাদের প্রত্যাশা। তোমাদের কাছ থেকে যদি আমরা ভালো ফলাফল না পাই, তোমাদের অভিভাবকরা যেমন মনে কষ্ট পাবে, নিঃসন্দেহে আমরাও আশাহত হব। তাই তোমাদেরকে আমি যে কথাটা বলবো, আমরা অবশ্যই মনোযোগ সহকারে, আমরা যদি একটি ক্লাস করে আমরা যদি বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি, তাহলে আমরা কেন ভালোভাবে পড়াশোনা করব না? হ্যাঁ, তোমরা না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্টের ইগুলো আমরা উত্তর দিব। আর আরেকটি কথা হচ্ছে, আমরা যে ক্লাসগুলো করি, তোমরা হয়তোবা ব্যস্ততার কারণে ক্লাসগুলো আপলোড দাও না। তোমাদের কাছে আমার অবশ্যই রিকোয়েস্ট, অবশ্যই অর্ডার, ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে প্রত্যেকে সবাই ক্লাস আপলোড দিবে। তাহলে আমাদের চতুর্থ প্রশ্নটা কি বললো? আমাদের চতুর্থ প্রশ্নটা হলো যে সর্বশেষ কক্ষপথে দ্বিতীয় শক্তি স্তরে দাপান্তরের ফলে বিকিরণ শক্তির তরঙ্গ দৈর্ঘ্য মানে ওয়েভলেংথ, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এবং শক্তি ডিটারমাইন করতে বললো। তাহলে আমার এখানে দেওয়া আছে কি আমরা কি লিখতে পারি? যেহেতু চতুর্থ কক্ষপথ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দাপান্তরিত হচ্ছে। তাহলে এনশেল থেকে তাহলে আমি এনশেলের জন্য n1 কত লিখবো? 4। n2 কত হবে? 4। এনশেলের জন্য n2 4, কেমন? এনশেলের জন্য n1 2। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই যেহেতু চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে দাপান্তরিত হচ্ছে, তাই চতুর্থ কক্ষপথকে আমরা n2 ধরলাম এবং দ্বিতীয় কক্ষপথকে আমরা n1 ধরলাম, কেমন? এবং আমরা সবাই এখানে আমরা জানি, আমরা RS এর মান, রিডবার দুর্গের মানটা আমরা সবাই জানি। আমরা কত জানি? এটা 1.096 1.09678 into 10 to the power 7 into 10 to the power 7 মিটার ইনভার্স 1, কেমন? এবং তো ওয়েভলেংথ আমরা ল্যামডা সমান কোশ্চেন মার্ক, আমরা ল্যামডা 1 অথবা ল্যামডা আমরা ডিটারমাইন করতে পারি। আমরা একটা ফর্মুলা জানি, 1/λ1 আমরা জানি 1/λ1 = RS into 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা এই ফর্মুলা আমরা প্রতিপাদন করেছি। এই ফর্মুলা কোত্থেকে আসে, কিভাবে আসে, আমরা প্রিভিয়াস ক্লাসে এগুলো আমরা প্রমাণ করেছি, এগুলো আমরা ডেরিভেশন করেছি। আমরা এখন এগুলো খুব ভালোভাবে করব, কেমন? তো আমরা মানগুলো পুট করলে আসলে হয়ে যাবে 1/λ1 = RS এর মান আমরা লিখে দেব 1.09678 into 10 to the power 7 1/2 স্কয়ার minus 1/4 স্কয়ার। আমরা কত পাবো? equal 1.09678 into 10 to the power 7 1/4 minus 1/16। এরপর আমরা কত লিখবো? equal to 1.09678 into 10 to the power 7, লসাগু নিলে কত হবে? 16। এটা হবে 4 minus 1
আমরা কত পাবো ইকুয়াল 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইন্টু 3/16। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো আমরা 1 ইকুয়াল টু আমরা লিখবো আমরা 486.27 ইন্টু 10 টু দি পাওয়ার আমরা কত লিখবো? আমরা 10 টু দি পাওয়ার -9 লিখবো। 10 টু দি পাওয়ার -9 মিটার লিখবো। এরপর এটাকে আমরা কিসে নিয়ে আসবো? মিটার ইনভার্স 1 সেটাকে আমরা ন্যানোমিটারে নিয়ে আসবো। আমরা কত লিখবো? আমরা কত লিখবো সেখানে? ইকুয়াল টু 486.27 ন্যানোমিটার। কারণ আমরা জানি ন্যানোমিটার মানে 10 টু দি পাওয়ার কত? 9। আমরা জানি 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার ইকুয়াল টু 1 মিটার। এটা আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী, আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমরা কি ডিটারমাইন করব? আমরা ডেল্টা ই ডিটারমাইন করব। আমরা কি ডিটারমাইন করব? এটা 1/λ1, এটা হচ্ছে এখান থেকে আমরা λ1 পেয়ে যাব। এটা আমরা ক্রস মাল্টিপ্লাই করে আমরা 1 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে। তোমরা অবশ্যই পারবে। এখন আমরা কি ডিটারমাইন করব? আমরা ডেল্টা ই ডিটারমাইন করব। ডেল্টা ই সবাই লিখে নাও প্রিয় শিক্ষার্থী, সবাই লিখে নাও। চতুর্থ শক্তি স্তর হতে দ্বিতীয় শক্তি স্তরে দাফান্তরের ফলে বিকৃত শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা ডেল্টা ই দ্বারা প্রকাশ করি। আবার আমরা জানি ই সমান আমরা কি জানি? এই AC/λ1 অথবা ল্যামডা। কেমন? আমরা মান পুট করব। আমরা অবশ্যই প্লাঙ্কের ধ্রুবকের মান জানি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 10 টু দি পাওয়ার -34। আমরা সি এর মান জানি আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ল্যামডা মান আমরা আগে থেকে বসাবো। কত বসাবো? আমরা 486.27 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ইন্টু 10 টু দি পাওয়ার -9 আমরা কিসে লিখবো? জুলে লিখবো। শক্তি কত হবে? 4.09 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ইন্টু 10 টু দি পাওয়ার -10 জুল। আমরা এটা পারবো। প্রিয় শিক্ষার্থী সবাই লিখে নাও। এখান থেকে আমাকে আরেকটা কি বললো? আমরা সবগুলো ভ্যালু ডিটারমাইন করবো। কম্পাঙ্ক আমরা ডিটারমাইন করতে পারবো। আমরা সবাই জানি কম্পাঙ্ক b = f λ, আমরা এগুলো জানি। আমরা কম্পাঙ্ক ডিটারমাইন করতে পারবো। এটা তোমরা খুব সুন্দরভাবে করে ফেলবে, আমি জানি তোমরা পারবো। প্রিয় শিক্ষার্থী, আজকে আসলে আমার সারাদিনের তোমরা জানো সারাদিন কাজকর্ম করে তারপর তোমাদের দিকে করে আমরা লাইভ ক্লাসে চলে এসেছি, লাইভ ক্লাসে আসছি। তোমরা অবশ্যই বেশি প্র্যাকটিস করবে এবং এগুলা বেশি প্র্যাকটিস করবে এবং এগুলা অবশ্যই ভালোভাবে করে আপলোড দিবে। কেমন? প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আর বেশি সময় তোমাদের করব না। তোমরা অবশ্যই ক্লাস ভালোভাবে করবে, পড়াশোনা ভালোভাবে করবে, ভালোভাবে রিভিশন করবে। সিকিউ প্রশ্নের পাশাপাশি এমসিকিউ কোয়েশ্চনগুলো সলভ করবে তোমরা। বিশেষভাবে বোর্ড কোয়েশ্চন 2023, 2022, 2021, 2020, 2019, 2018 এই এমসিকিউ বোর্ড কোয়েশ্চনগুলো তোমরা অবশ্যই সলভ করবে এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো ভালোভাবে পড়বে, অনুধাবন প্রশ্নগুলো ভালো করে পড়বে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে, সালাম জানিয়ে আমি আমার লাইভ ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।